যারা ফাউন্ডার্স এডিশন কি জানেন না তাদের জন্য বলা, nVidia নিজেরা কিছু রেফারেন্স কার্ড তৈরি করে। বের করে দেখা গেল একটা বাঁকা হয়ে গেছে। তখন আমি অনেকদিন ভাইকে খালি টেক্সট দিতেছিলাম, ভাই একটু চেক করে দেখেন তো আসলে জীবিত আছে নাকি না। আমার নাম ফয়সাল রহিম আমি। একটা মার্কেটিং এজেন্সি আছে আমার, মার্কেট আপ নামে। আমরা অ্যাডভার্টাইজিং করি আউটডোর, এলইডিস, বিলবোর্ডস, ট্রাইভিশনস এগুলো। পিসিটা আসলে বানানো হয়েছিল আমার অফিসের জন্যই। আসলে আমাদের অফিসে অনেক কাজ থাকে যেগুলা মাঝে মধ্যে আসে, যেগুলো অনেক ম্যামথ হয়ে যায় আমাদের নর্মাল পিসিদের জন্য। আমাদের কোম্পানি যেহেতু কাজগুলো আসলে অনেক এক্সপেন্সিভ থাকে, আমরা আউটসোর্সও করি অন্য দেশের কাজ, প্লাস বাংলাদেশের সব মাল্টিন্যাশনালদের কাজ করি। সামনে আমাদের যদি এরকম বড় প্রজেক্ট আসে, আমাদের আউটসাইডে যেতে না হয়, আমাদের ইন হাউসেই আমাদের এরকম একটা 20 পিসি থাকে। এই পিসিটা বিল্ডের কাজ আমরা শুরু করি 2022 সালের সেপ্টেম্বর মাসের দিকে। তখন 4090 আসার মাসখানেক আগে এরকম হবে। অমি ভাই একদিন কল দিয়ে বলেন উনি 3090 Ti ফাউন্ডার এডিশন দিয়ে একটা পিসি বিল্ড করতে চান। যারা ফাউন্ডার্স এডিশন কি জানেন না তাদের জন্য বলা, nVidia নিজেরা কিছু রেফারেন্স কার্ড তৈরি করে তাদের নিজেদের জিপিইউ, তারপরে পিসিবি লেআউট, কুলিং ডিজাইন সহ, এগুলাকে বলে ফাউন্ডার এডিশন। এগুলো nVidia ডিরেক্ট নিজেরা নিজেদের নামে সেল করে। আর নর্মালি যেটা হয় যে তাদের তৈরি যে জিপিইউ চিপগুলো আছে এগুলো বিভিন্ন এআইবি পার্টনারদেরকে পাঠায়। এআইবি পার্টনার যেমন ASUS, MSI, গিগাবাইট, এরা এগুলো দিয়ে আবার নতুন পিসিবি লেআউট এবং কাস্টম কুলিং ডিজাইন সহ সেগুলো বাজারে শিপ করে। nVidia রেফারেন্স কার্ডগুলো ইউএসএ, ইউকে এরকম কয়েকটা মেজর দেশে সরাসরি nVidia সেল করে থাকে। আমাদের পাশের দেশ ভারতে অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে এটা আসে না। আমার কিছু কাজিনসও আছে ছোট, ওরা বলতেছিল যে ভাইয়া ফাউন্ডার্স এডিশন কেউ আনতে পারে না, এটা যদি আনতে পারো তাহলে অনেক ইউনিক হবে। তা আমি অনলাইনে সার্চ করা শুরু করি। অনলাইনে যে দেখলাম যে কোনো জায়গায় এটা মানে স্টক নাই, ইভেন বেস্ট বাইতে নাই, নিউ এগে নাই, তারপরে পিসি রিচার্ডসন একটা আছে ওয়েবসাইট আছে ওদের, ওইখানেও নাই। পরে দেখতে দেখতে বেস্ট বাইতে আমি যতটা সম্ভব জানতে পারলাম যে 3090 Ti একটা স্টক আসবে, কারণ আমার একটা ফ্রেন্ডের মানে কাজিন ম্যানেজার ছিল। আর এটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশে একমাত্র 3090 Ti ফাউন্ডার এডিশন। এই কারণে এটা দিয়ে একটা পিসি বিল্ড করার সুযোগ আসলে কেউই হাতছাড়া করতে চাইবে না, স্পেশালি যাদের nVidia প্রোপ্রাইটারি ডিজাইনগুলোর প্রতি একটা আলাদা আগ্রহ রয়েছে। হ্যাঁ, আমার কার্ডটা নিয়ে আমি দেখেছি রাফসান্দা ছোট ভাই, তারপরে অনেক সেলিব্রিটি, পিসি বিল্ডার্সের অনেক শুটেও এটা ইউজ হয়েছে। আমার কাছে আসলে এটা খুবই ভালো লাগছে বিষয়টা, যেহেতু এটা একটা ইউনিক বিষয়, এটা যে পোর্ট্রে হয়েছে এই জিনিসটাও আমার কাছে খুব মানে আমি এটার জন্য খুব হ্যাপি। এই পিসিটা শুরুতে আমরা 12900K দিয়ে বিল্ড করছিলাম, কিন্তু এটা কাজ শেষ হতে হতে 13900K চলে আসে। ফলে কিছু টাকা গচ্চা দিয়ে 12900Kটা সেল করে দিয়ে এরপরে 13900K নিয়ে নেওয়া হয়। যেহেতু B690 মাদারবোর্ড গুলো 13 জেনের প্রসেসর গুলো সাপোর্ট করছে, তাই মাদারবোর্ডে আমাদের তেমন কোনো চেঞ্জেস করতে হয় না। এই বিল্ডের কোনো বক্স আসে নাই, কারণ অমি ভাই যতদূর শুনেছি উনি সবগুলো ইউএস থেকে সোর্স করেছেন, ম্যাক্সিমাম কম্পোনেন্ট আর কি। লিয়ানলির কেস, তারপরে MSI মাদারবোর্ড, আর আমার জিপিইউটা nVidia, এগুলো সবগুলোই আমি চাইছি একটু মিনিমালিস্টিক থাকুক, যেহেতু অফিসে থাকবে। বাট পর্যায়ক্রমে যখন জিনিসপত্র লাগানো শুরু হলো, বিলটা আর কি আগাতে থাকলো, তখন মনে হলো এটা বেশি মিনিমালিস্টিক হয়ে যাচ্ছে। একটু কিছু যে এটা যে পাওয়ারফুল, এটা যে একদম স্লিপার না হয়ে একটু জানি প্রকাশ করে যে না আমি আমার ভিতরেও পাওয়ার আছে, এই কারণে 8GBর দিকে যাওয়া। মেজর কম্পোনেন্টগুলোর মধ্যে মাদারবোর্ড, জিপিইউ, তারপরে এসএসডি এগুলো আর কি সোর্স করা হয়েছে ইউএস থেকে, আর বাকি জিনিসগুলো আসলে বাংলাদেশ থেকে নেয়া, স্পেসিফিক্যালি স্টারটেক থেকে নেয়া। আমরা র্যাম হিসেবে ব্যবহার করতে চাচ্ছিলাম প্রথমে G-Skill Trident Z Neo, এর 32GBর 4টা কিট, অর্থাৎ টোটাল 128GB র্যাম ছিল অমি ভাইয়ের টার্গেট। 5600 বাস স্পিডের যে র্যামগুলো আমরা DDR5 G-Skill কালেক্ট করেছিলাম, আনফরচুনেটলি এগুলায় একটা প্রবলেম ছিল যে XMP অন করলে পরে ডিসপ্লে আসতো না। আমরা কয়েকটা
ভিন্ন ভিন্ন মাদারবোর্ড এবং সিস্টেমে ট্রাই করে দেখেছি, কিন্তু সবগুলো একই অবস্থা, XMP অন করলে ওই একই অবস্থা, লাইটস অফ। এজন্য আমাদেরকে র্যামগুলো চেঞ্জ করে ফেলতে হয়। আনফরচুনেটলি জি স্কিল ছাড়া আবার বাংলাদেশে 32 GB র্যাম কিট আর কেউই আনে না, ফলে আমাদেরকে কিংস্টন ফিউরি নিতে হয়েছে। কিংস্টন ফিউরির 5200, 5600, 6000 বাস, এই কয়েকটা বাস স্পিডের DDR5 র্যাম বাংলাদেশে অ্যাভেলেবেল। এর মধ্যে আমরা 5600 বাসের 16 GB র্যামগুলো সংগ্রহ করি, 4টা, অর্থাৎ 64 GB টোটাল। এবং কিংস্টন ফিউরি লাগানোর পর দেখা গেল যে XMP-র কোনো ইস্যুই নাই, আপনার বায়োস থেকে XMP অন করে দিলেই আমরা ফুল বাস স্পিড অ্যাক্সেস করতে পারছি। ফাউন্ডার এডিশনের 3090 Ti নিয়ে আসলে খুব বিশেষ কিছু বলার নাই। এটা একটা বিস্ট, এটার কুলিং খুবই চমৎকার, মানে জিপিইউটার ফ্যানগুলো চালানো খুব ডিফিকাল্ট, অর্থাৎ ওই পরিমাণ স্ট্রেস দেওয়া খুব একটা সহজ না। ডে টু ডে ইউজের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন যে ফ্যানগুলো ঘুরতেছে, মানে কার্ডটা ওই থ্রেশহোল্ড টেম্পারেচার ক্রসই করছে না, সো ফ্যানগুলোও কুল থাকতেছে। যখন ফ্যানটা ঘোরে তখন এটা দেখতে আরো বেশি জোস লাগে। আমাদের প্ল্যান ছিল যে আমরা জিপিইউটাকে ভার্টিক্যালি মাউন্ট করব, কিন্তু প্রবলেম হচ্ছে যে এনভিডিয়ার এই একটা জিনিস নিয়ে সবাই কমপ্লেন করে, এটা হচ্ছে যে 12 ভোল্ট যে পাওয়ার কেবলগুলো আছে এটার কনভার্টারটা, এই কনভার্টারগুলো রিজিডিটি খুব একটা ভালো না, সো ওই রকম বেন্ড করা যায় না। আমরা যখন ভার্টিক্যাল মাউন্ট করতেছিলাম তখন এটা কুলারের যে ডিসপ্লেটা আছে ওইটার সাথে চাপ লেগে অনেক বেশি বাঁকায় যেত, এবং পরে একটু ভাঁজ করতে গিয়ে দেখা গেল যে বেশি প্রেস করলে ভেতরের যে কপার গুলো আছে কপার দেখা যাচ্ছে। এই জন্য আর বেশি চাপাচাপি না করে আমরা এটাকে হরাইজন্টাল পজিশনে সেট করে ফেলি। ঠিক আমি যখন কিনতে গেলাম তখন এটার প্রাইস $2000 মতো পড়ে। তারপরে ওই কিছু ডিসকাউন্ট, ম্যানেজের ডিসকাউন্ট এইসব করে এই জিনিসটার দাম কমিয়ে আর $1600 কাছে আমি এটাকে নিয়ে আসি। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি MSI মেগ Z690S। MSI এর এই মাদারবোর্ডটা একটু ইউনিক এবং দেখতে ব্ল্যাক থিমের ভেতরে বেশ কুল। MSI এর লোগোটা গোল্ডেন কালারের বাম পাশে দেয়া, প্রচন্ড ভারী একটা মাদারবোর্ড এবং সাইজটাও বলতে গেলে RTX এর মতন। এত বড় মাদারবোর্ড নিয়ে আসলে খুব বেশি কাজ করার সুযোগ হয় না, ধরলেই একটা আলাদা কোয়ালিটির ফিল পাওয়া যায় না, এটার ভেতরে কিছু জিনিসপত্র আছে। এটার ভেতরে বেশ কয়েকটা SSD সামনের দিকে NVMe মাউন্ট করা যায়। আমরা 3টা SSD মাউন্ট করেছি, একটা হচ্ছে 1TB 980 Pro আর দুইটা হচ্ছে 970 EVO 2TB। তো টোটাল মিলায় 5 TB স্টোরেজ আছে এই সিস্টেমটার ভেতরে। কোনো SATA SSD বা হার্ড ড্রাইভ ইউজ করা হয় নাই। এই বাজেট রেঞ্জের পিসিবিগুলোতে আসলে SATA SSD কিংবা হার্ড ড্রাইভ আসলে খুব একটা কেউ ইউজ করে এমনও না। কুলার আমরা ব্যবহার করেছে ROG রিউজিন 2 360mm এর কুলারটা। এই কুলারটার ডিসপ্লেটা এখন 4 কোণা আকারের, দেখতে খুবই কুল। এটার ভেতরে আর্মরি ক্রেট দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো ডিসপ্লেটায় GIF ইফেক্ট দিতে পারবেন। আমরা এটার ভেতরে অনেকগুলো ডিজাইন টেস্ট করে দেখেছি যে কোনটা বেশি দেখতে ভালো লাগে। রিউজিন 2 এর 360 রেডিয়েটরের উপরে 3টা 120mm এর ফ্যান। এই ফ্যানগুলোর সাথে ম্যাচ করে আমরা পুরো বিল্ডের মধ্যে আরো 6টা টাফ 120mm এর ফ্যান ইউজ করেছি, যাতে ফ্যানগুলো দেখতে কিছুটা সিমিলার থাকে, লাইটিং এফেক্টগুলো একই রকম হয়। কেস আমরা ব্যবহার করেছি লিয়ানলি O11 ইভো। এইটা O11 সিরিজের লেটেস্ট মডেলের কেস। এই কেসটার ভেতরে বেশ কিছু চেঞ্জেস আছে, যেমন আপনার এটার ভেতরে IO পোর্টস গুলো নিয়ে যাওয়া হয়েছে একদম কেসের নিচের দিকে, আর যে পাওয়ার বাটনটা রয়েছে মাঝখানে একটা 90 ডিগ্রি ভাঁজ আছে, অর্থাৎ পেছন থেকেও এটা প্রেস করা যায়, সামনে থেকেও প্রেস করা যায়, দুই দিক থেকে এটা প্রেস করা যায়। ওভারঅল ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এসেছে, যেমন টেম্পার্ড গ্লাসগুলো ফ্রন্ট এবং সাইডের গ্লাসগুলোকে আপনার স্ক্রু দিয়ে আটকায় রাখতে হয় যাতে হুটহাট খুলে না আসে। আগে যেমন এখানে ক্ল্যাম্প ছিল, একটু উপরের দিকে টান দিয়ে বের করে নিয়ে আসা যেত, এখন স্ক্রু দিয়ে আটকানো থাকে। আসলে লিয়ানলি O11 কেসের জগতে একটা কি বলে যে একটা রেভলিউশন নিয়ে আসছে। এই ধরনের কেস ডিজাইন থিঙ্কিং আগে কেউ করে নাই। লিয়ানলি এই ডিজাইনটা পপুলার করে ফেলা পরে দেখা যাচ্ছে এখন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড এটাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে
নিয়ে নতুন নতুন কেস তৈরি করতেছে। এই ডিজাইনটাকে পুরোপুরি লিয়ানলি প্যাটেন্টেড করতে পারে নাই কেন আমি ঠিক জানি না, আর একটু ঘাটলে হয়তো জানা যাবে। এই কারণে দেখা যাচ্ছে ইভেন এনজিএক্সটির মতো কোম্পানি, অ্যাসুসের মতো কোম্পানি এই কেসটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সিমিলার ডিজাইনের বা শেপের কেস বাজারে নিয়ে আসতেছে। তো সেই দিক থেকে লিয়ানলি একটা রেভলিউশন ঘটায় ফেলছে কেসের দুনিয়ায়। যাই হোক, ওভারঅল এই কেসটা বিল্ড করতে গেলে খুবই ভালো লাগে। একমাত্র প্রবলেম যেটা, সেটা হচ্ছে কেবল ম্যানেজমেন্টের জন্য এই টাইপের হাই এন্ড বিল্ডে আমার কাছে মনে হয় যে একটু স্পেস নিয়ে ঝামেলা হয়, স্পেশালি যখন আমরা লিয়ানলি স্ট্রিমার V2 RGB কেবলগুলো ব্যবহার করেছি। এই কেবলগুলো আসলে এক্সটেনশন কেবল, এর সাথে যখন আপনি আপনার অরিজিনাল PSU কেবলগুলো লাগাবেন তখন লেন্থ কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তারপরে আমাদের ফ্যানগুলো লাগানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়েছে স্প্লিটার। একটা স্প্লিটারের মধ্যে 5টা করে ফ্যানের হেডার ছিল। তো এগুলোর কারণে কেবল শেষে অনেক বেশি বেড়ে গিয়েছে, কিন্তু এত বেশি কেবল ম্যানেজ করার সময় খুব সতর্কভাবে আগাতে হয়। অল্প অল্প করে কেবল নিয়ে প্রথমে লাইনিংগুলো করতে হয় এবং কেবলটাই দিয়ে ধীরে ধীরে আগাতে হয়। বিলটা শুরুর দিকে আমরা যেরকম থিমে করার চেষ্টা করছিলাম, শেষের দিকে এসে আমরা এইটাকে ড্রাগন বল জেড এর সুপার সায়ান লুকের দিকে আমরা নিয়ে যাই, কারণ অমি ভাইয়ের কাছে একটা গোকুর সুপার সায়ান ফিগার ছিল। এটাকে আমরা জিপিইউটার উপরে বসাই দিই, এরপর ডিসপ্লের ভিতরে একটা জিআইএফ সেট করার পরে আর টোটাল লাইটগুলোর মধ্যে একটা ফায়ার ফ্লেম টাইপ ইফেক্ট দেওয়ার পরে ওভারঅল বিলটা দেখতে বেশ ভালোই লাগছিল। এটার ভেতরে RGB লাইটস কন্ট্রোলের জন্য 3টা সফটওয়্যার ইউজ হচ্ছে। একটা হচ্ছে MSI সেন্টার, আর্মোরি ক্রেট দিয়ে রিউজিন 2 এর ডিসপ্লের জিআইএফ গুলো চেঞ্জ করা যায়। আর লিয়ানলির কেবল ম্যানেজ করার জন্য হচ্ছে L Connect 3 ফাউন্ডার এডিশন 3090 Ti। এইটাই বাংলাদেশে একমাত্র, কিন্তু এরপরে আমি দেখেছি আমাদের এক ভাই আমাদের গ্রুপে পোস্ট করেছিলেন যে উনি 4090 ফাউন্ডার এডিশনও নিয়ে এসেছেন। আমি আসলে পিসি বিল্ডারকে ডিএম করেছিলাম মেসেঞ্জারে যে আমি চাচ্ছিলাম যে এরকম একটা বিল্ড করব, বিল্ডটা যিনি সবাই দেখে, নট জাস্ট টু বোস্ট, টু জাস্ট লেট পিপল নো যে এরকম পিসিও বাংলাদেশে আছে। কারণ যখন বাংলাদেশের মানুষ ইউটিউবে সার্চ করে তখন যদি আমাদের ভিডিওটাও পায় তাহলে তো অনেক মানুষ দেখা যাবে যে ইন্টারেস্টেড হবে, ইন্সপায়ার্ড হবে যে এরকম বিল্ড একটা করা যায়। O11 কেসটা এতই বেশি ফেমাস হয়ে যাচ্ছে, সামনে দেখা যাবে আরো কয়েকটা O11 এর প্রজেক্ট হয়তো আসতে পারে আমাদের চ্যানেলে, অথবা লিয়ানলির না হলেও দেখা যাবে সেম রকম দেখতে এই টাইপেরই অন্য ব্র্যান্ডের কেস নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সামনের দিনে একটা জাতীয় কেসের অবস্থায় চলে যাচ্ছে এই কেসগুলো। যাই হোক, দেখা হবে সামনে কোনো বিল্ডে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত খুদা হাফেজ।